গায়ে হলুদের রাতে একটা প্রতারকের মিথ্যে আশ্বাসে পালিয়ে যাওয়াটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। আজ 25টা বছর পেরিয়ে আমার জীবনটা পুরোপুরি বদলে গেছে, অথচ আজ কেন এই অভিশপ্ত মুখটা আমাকে দেখতে হলো? এই মুখ তো বেঁচে থাকতে আর দেখতে চাইনি আমি। চোখের চশমাটা আধ খোলা অবস্থায় জাহানা তার প্রাক্তন প্রেমিক রুমেলের ছবির দিকে তাকিয়ে কথাগুলো ভাবছিলেন। নিজের ছেলের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এই বাড়িতে এসেছিলেন তিনি। ঘরের কর্তার জন্য ড্রয়িং রুমে অপেক্ষা করছিলেন বেশ কিছুক্ষণ হলো। হঠাৎই তার চোখ পড়ে 25 বছর আগে খুব চেনা একটা মুখের দিকে। সেটা ছিল পারিবারিক সদস্যদের নিয়ে একটা বাঁধাই করা ফ্রেম। জহনার বুঝতে বাকি রইল না এটা রুমেলের পরিবার, এবং ভুল ক্রমে আজকে তার বাড়িতে সে পা রেখেছে। বুঝতে পারার সাথে সাথে সে উঠে দাঁড়িয়ে গেল। না না, এইখানে এক মুহূর্ত নয়। কোনো প্রতারকের বাড়িতে তার ছেলের বিয়ে হতে পারে না। জহনা নিজের হাত ব্যাগটা সোফা থেকে নিয়ে পেছন ঘুরে দরজার দিকে এগিয়ে যাচ্ছেন, তখন রোমেনার স্ত্রী ডাক, এই আপনি কোথায় যাচ্ছেন? এই তো উনি এসেছেন। রুমেলের স্ত্রীর সাথে রোমানও একটু এগিয়ে এসে বলল, কি মিসেস রশিদ, খুব তাড়া মনে হচ্ছে। সে যাই হোক, এসেছেন যেহেতু আজকে দুপুরের খাওয়া দাওয়াটা করে আলাপ আলোচনা সুষ্ঠুভাবে করার পর তবেই যাবেন। এদিকে আমার মেয়ে প্রায় 1 মাস ধরে বলতেছে এ মনের মা কত কথা বলতে আসবে, আমি কি না এসে কথা না বলেই চলে যাবার জন্য দরজায় দাঁড়িয়ে আছেন। আসুন আসুন, বসুন। বলেই রুমান গিয়ে সোফায় বসল। তার স্ত্রীকে বলল, আমার হবু বিয়ান সাহেবা আর আমার জন্য 2 কাপ কফি নিয়ে এসো, তারপর দুপুরের খাবার আয়োজন করো, উনি খেয়ে যাবেন। রুমানের কথা মাথায় নেড়ে তার স্ত্রী চলে গেল। জোহানাও চলে যেতে চাইল, তারপর ভাবল সে তো চোর নয়, সে কেন পালাবে? সেটাও কিনা একটা অপরাধীর থেকে। জোহানা ফিরে তাকালো, দেখল রুমান সাহেব পেপারের দিকে তাকিয়ে আছেন। জোহানাও বিপরীত পাশে সোফার উপর ব্যাগটা রেখে বসলেন। উপস্থিতি টের পেয়ে রোমান সাহেব পেপারটা নামিয়ে বললেন, তারপর কি সিদ্ধান্ত নিতে চাচ্ছেন? বলতে গিয়েও রোমান সাহেব থেমে গেলেন। জোহানার দিকে তাকিয়ে তিনি নিজের চোখ কচলালেন। তড়িঘড়ি করে টেবিল থেকে নিজের চশমাটা চোখে দিয়ে অস্পষ্ট স্বরে ফিসফিস করে বলল, জুহি, তুমি এখানে কিভাবে? মানে তুমি রশিদ সাহেবের? জোহানা চেহারাটা টান টান করে বলল, হ্যাঁ আমি মিসেস জোহানা রশিদ। মনে আছে তাহলে আমার কথা? রুমাল সাহেব উঠে দাঁড়িয়ে গেল। নিজের পুরনো স্মৃতিগুলো মাথা চাড়া দিয়ে জেগে উঠেছে। তিনি কি বলবেন ঠিক বুঝতে পারছিলেন না। কোনো রকম বললেন, আমার মেয়ে তাহলে ইমান মানে তোমার ছেলেকে 3 বছর ধরে ভালোবাসে? এটা কিভাবে সম্ভব জুহি? জোহানা এবার উঠে দাঁড়িয়ে বলল, আমি যদি জানতাম আমার ছেলে ইমাম আমার মতো একটা প্রতারকের মেয়ের সাথে এতদিন সম্পর্ক রেখে আসছে, তাহলে আমি কবেই এর ইতি টানতাম। এই সম্পর্ক মেনে নেওয়া অসম্ভব। বলে দিয়েন আপনার মেয়েকে। রাগে আর জেদে জোহানার নাক লাল হয়ে গেছে, চোখ দুটোতে সেই ঘৃণাগুলো চিকচিক করছে। জোহানা এক মুহূর্তও তার আর দাঁড়ালো না। দরজা খুলে দরজাটা একটু ধাক্কা দিয়ে লাগাতে যাবে, তখনই খেয়াল করল রোমান হাত উঁচিয়ে বলার চেষ্টা করছে, জুহি দাঁড়াও। কিন্তু সেটার সুযোগ না দিয়ে মুখের উপর দরজাটা আওয়াজ করে বন্ধ করে চলে আসলো।
রুমালের স্ত্রী কফি হাতে এসে রোমানকে জিজ্ঞেস করলো, কোথায় উনি? আর দরজায় এত জোরে লাগিয়েছিল কে? বুঝতে পারছি না। উনি চলে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছিলেন কেন? শেষ পর্যন্ত কিনা চলেই গেল। তার কোনো কথার জবাব দিল না রুমান। কফি হাতে দাঁড়িয়ে দিয়ে আবার বলল, কি গো, বিয়ের ব্যাপারে কিছু বলল? রুমাল সাহেব কিছু বলতে যাবে, তখনই তার মেয়ে উষা আস্তে আস্তে লাজুক চেহারায় এসে দাঁড়ালো। তিনি মেয়ের মুখের দিকে তাকিয়ে নীরব হয়ে গেলেন। রুমাল সাহেবের ভুলের প্রায়শ্চিত্ত তার মেয়ের স্বপ্ন, আশা, ভরসাগুলো বিসর্জন দিয়ে পূরণ হবে, তিনি সেটা কল্পনাও করতে পারেননি। কিছুক্ষণ চুপ করে আছে সবাই। উষা আস্তে আস্তে আবার নিজের রুমে চলে গেল। রুমাল সাহেব এখনো চুপ। বিরক্ত হয়ে তার স্ত্রীও চলে গেল। এদিকে রশিদ সাহেব ও ইমাম ও জহনার জন্য অপেক্ষারত। সে বাসায় আসার সাথে সাথে ইমাম দৌড়ে এসে মায়ের ব্যাগটা নিয়ে পেছনে পিছনে আসতে লাগলো। জহনা গিয়ে বিছানায় হেলে পড়লেন। তার কপালে ঘামের উপস্থিতি স্পষ্ট দেখা যাচ্ছে। ইমান ড্রয়ার খুঁজে এসির রিমোট বের করে এসি চালু করলো। যেহেতু শীতে এই এসির দরকার নেই, তাই রিমোটও সামনে ছিল না। নিজের মাকে এভাবে অস্থির অবস্থায় দেখে ইমানের কলজায় কেমন যেন মোচড় খাচ্ছে। উষা আর তার বিয়ে নিয়ে কোনো ঝামেলা হয়নি তো? সেই সময় ইমনের বাবাও রুমে প্রবেশ করলেন। বিছানায় বসে ছেলের দিকে তাকিয়ে বললেন, জুহি, তুমি উষাদের বাসায় গেলে, আর তোমার ছেলে এই সময়ের মধ্যে 50 বার বাড়ির গেটে গেছে আর এসেছে। বাবার কথা শুনে ইমান লজ্জায় মাথা নিচু করে বলল, তার বাবা আবারও বলল, এর আগে আমি তাদের সাথে কথা বলেছিলাম বলে এবার আমাকে না নিয়ে নিজেই একাই গেল। তা কি বলে আসলে শুনি? ইমানও বাবার কথার সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে মনোযোগী হলো মায়ের কথা শুনতে। কিন্তু জহনা চোখ বন্ধ করে কথাটা এগিয়ে দিয়ে বলল। ইমান অবাক হয়ে বলল, আম্মু, কি হয়েছে তোমার? এখনই ঘামছিলে আর এখনই তুমি ঠান্ডায় কাঁপছো। কি হয়েছে? উষাদের বাড়িতে ওরা কি রাজি হয়নি? জহনা ছেলের দিকে তাকিয়ে বলল, ইমাম, প্লিজ আমাকে একটু একা ছেড়ে দাও, তোমাকে পরে সব বলবো। ইমাম বিষণ্ণ চেহারায় উঠে চলে গেল। নিজের ছেলের দিকে তাকিয়ে জহনার এই ভীষণ খারাপ লাগছে। তিনি সারা জীবন ভেবে এসেছেন নিজের ভালোবাসার মানুষকে তিনি পাননি, তাই উনার সন্তানের ভালোবাসাকে কখনো হারাতে দেবেন না, সত্যই দিতেন না। উষা যদি একটা রাস্তার মেয়েও হতো, তিনি মেনে নিতেন। কিন্তু যার জন্য জহনার জীবনটার বেহাল দশা হয়েছে, যার জন্য নিজের পরিবার তাকে অস্বীকার করেছে, নিজের পিতার মৃত্যুর দায়ভার কাঁধে নিয়ে 25টা বছর নিজের মাকেও দেখার সুযোগ হারিয়েছে, সে তার মেয়েকেই কি করে নিজের ছেলের বউ করবে? রশিদ সাহেব জহনার হাতের উপর আস্তে করে হাত রাখলেন। তাতে জহনা একটু চমকালো না, কিন্তু শব্দ করে কেঁদে ফেলল। রশিদ সাহেব অবাক হয়ে বললেন, জুহি, জুহি, তোমার কি হয়েছে? কাঁদছো কেন? তোমার মায়ের কথা মনে পড়ছে, কিংবা তোমার আত্মীয় কাউকে রাস্তায় দেখেছো? জহনা রশিদ সাহেবের হাতে ধরা অবস্থায় উঠে বসলেন। রশিদ সাহেব ভাবলেন, নিশ্চয় জহনা নিজের পরিবারের কোনো চিহ্নের মুখোমুখি হয়েছে। এর আগেও এমন হয়েছে। তার চাচাতো বোনকে জেমে আটকা অবস্থায় হুট করে দেখেছিল। ইচ্ছে থাকার সত্ত্বেও কথা বলার অধিকার ছিল না তার, কিন্তু তার মায়ের কথা জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছিল।
সেদিনের পর থেকে জোহনা অনেক দিন নিজের পরিবারের কথা মনে করে কেঁদেছে। রাতের বেলা ঘুম থেকেও মা মা কিংবা বাবা বাবা বলে কেঁদে উঠেছে। এরপর রশিদ সাহেব অনেক চেয়েছেন তিনি শেষবার তাদের পায়ে নত হয়ে ক্ষমা চাইবেন, কিন্তু জোহনা সেটাও মানতে রাজি ছিল না। কারণ রশিদ সাহেবের তো সেদিন কোনো দোষ ছিল না, তাহলে তিনি কেন মাপ চাইবেন? জোহনা আর স্বামীর হাতটা আরো শক্ত করে ধরে কাঁপতে কাঁপতে বলল, ইমাম, উষা মানে উষার বাবা রোমান সিদ্দিক। আমি কি করে ওই বাড়িতে নিজের ছেলের বিয়ে করাবো? কিন্তু আমার ছেলের চেহারাটা দেখেছিলেন তুমি? আমি নিতে পারছি না কিছু। রশিদ সাহেব এখনো কিছু বুঝতে পারল না। তিনি বললেন, হ্যাঁ, রোমান সিদ্দিকের মেয়েই তো উষা। কি হয়েছে ওই বাড়িতে? তুমি কি করে ভুলে গেলে রোমান কে ছিল? মনে নেই 25 বছর আগে আমাকে ঠিক কোন অবস্থায় তুমি বিয়ে করেছিলে? নিজের পরিবার যখন আমাকে তাদের মেয়ে বলতে অস্বীকার করেছিল, শুধু পরিবার না, পুরো গ্রামবাসী আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। নিজের প্রেমিক মাঝ রাস্তায় ফেলে হারিয়ে গিয়েছিল। সঠিক সেই সময় একটা মানুষই আমাকে ভরসা দিয়েছিল, সেটা তুমি। আমি সব হারিয়েও শুধু তোমায় নিয়ে পুরো পৃথিবী ভুলে গিয়েছিলাম। এত বছর পরে নিজের সন্তানের জীবনের সাথে জড়িয়ে সেগুলো কেন আজ সামনে আসতে হচ্ছে? না না, আমি চাই না এই সম্পর্ক। আমি আমার ছেলের বিয়ে ওই বাড়িতে দিতে পারবো না। রশিদ সাহেবের বুকে মুখ গুঁজে জোহনা কাঁদতে লাগলো। ওনার সব কিছু বুঝতে আর কষ্ট হলো না। এত বছর পর রোমানের নামটা মনে না থাকায় কথা, কারণ জোহনা সেদিনের পর এই নামটা আর উচ্চারণ করেনি। তাছাড়া রশিদ সাহেব তখন রোমানকে দেখেওনি। রোমান আর জোহনার প্রথম দেখা হয়েছিল ট্রেনে। পরিবারের সঙ্গে জোহনা সিলেট থেকে ঢাকা গমন করছিল, আর রোমানের বন্ধুদের সাথে সিলেটে ভ্রমণ করে নিজের শহরে ফিরছিল। দুজনের সিট পাশাপাশি ছিল। প্রথম দেখাতেই রোমান জোহনার প্রেমে পড়ে গিয়েছিল। রোমানের ভাব ভঙ্গিতে জোহনা সব কিছু স্পষ্ট বুঝতে পেরেছিল। রোমানের বাঁকা হয়ে তার দিকে তাকিয়ে থাকা কেন জানি জোহনাকে এলোমেলো করে দিচ্ছিল। সেদিন জোহনা বুঝতে পেরেছিল প্রথম দেখাতেও প্রেমে পড়া যায়। ট্রেন থেকে নামার সময় দরজার সামনে ভিড় ছিল। তখন তার পরিবারের চোখের আড়ালে রোমান তার হাত ধরে ফেলেছিল। জোহনা কোনো রকম হাত ছাড়িয়ে ট্রেন থেকে নেমেছিল, কিন্তু আর রোমানকে তখন আর দেখতে পায়নি। তার ভেতরটা কেমন যেন করছিল। কথা বলার কোনো মাধ্যম যে নেই, তার উপর তার নাম ঠিকানাও কিছুই সে জানে না। চারপাশে যতটা সম্ভব সে রোমানকে খুঁজেছিল, কিন্তু পায়নি। ঢাকাতে তার আত্মীয়দের বাসায় গিয়েও তার মনে হয়েছিল তাদের নিশ্চয় আবার দেখা হবে, কিংবা ছেলেটার সাথে তার কথা হবে। রাতে পোশাক পরিবর্তন করতে জোহনা তার কাঁধ ব্যাগের চেনে খুলতে যাবে, তখনই সেখানে আটকে থাকা একটা ছোট্ট কাগজ নিচে পড়ে গেল। কাগজটা খুলে দেখল সেখানে লেখা রোমান সিদ্দিকী এবং তার নিচে নাম্বার দেওয়া। জোহনা বুঝতে পেরেছিল ট্রেন থেকে নামার সময় ভিড়ের মধ্যে রোমান এই কাজ করেছে। এক গাল হেসে লেখাটার উপর তাকিয়েছিল অনেকক্ষণ। তখন সবার হাতে হাতে মোবাইল ছিল না। তাদের বাসায় একটা ল্যান্ডফোন এবং শুধুমাত্র তার বাবার হাতে একদম নর্মাল নোকিয়া একটা সেট ছিল। নাম্বারটা জোহনা এতবার পড়েছিল যে মুখস্থ হয়ে গেছিল। পরের দিন তার বাবার কাছ থেকে লুকিয়ে মোবাইল এনে
রোমানকে ছোট্ট করে মিস কল দিয়েছিল, কারণ টাকা কেটে গেলে তার বাবা বকা দেবে। আর তখন প্রতি মিনিটে অনেক টাকা কেটে যেত। মিস কলের সাথে সাথে রোমান কল ব্যাক করেছিল। তার কথা ছিল সে জহনার ফোনের অপেক্ষায় ছিল। এরপর থেকে লুকিয়ে লুকিয়ে কয়েক মিনিট কথা হতো তাদের। এই থেকে গভীর সম্পর্ক। দুজন দুজনের প্রতি ছিল তীব্র আকুলতা। সেবার ঢাকা থেকে আসার সময় জহনার কথা মতো রোমান স্টেশনে অপেক্ষা করছিল। লোক চক্ষু ফাঁকি দিয়ে সেদিন চোখে চোখে তাদের অনেক কথা হয়েছিল। এটাই ছিল তাদের প্রেমের দ্বিতীয় এবং শেষ দেখা। কিন্তু দীর্ঘ 2 বছর তাদের ফোনে কথা বলা হতো, খুব বেশি না, 2-3 মিনিট কথা বলার মধ্যে রোমানের জন্য আকাশ কুসুম অনুভূতি খুঁজে পেত জহনা। অনার্সে 2য় বৎসরে উঠেছিল তখন, যখন জহনার বিয়ে ঠিক হয়। জহনা যথেষ্ট সুন্দরী ছিল, যার জন্য যে কেউ একবার দেখলে প্রেমে পড়তে বাধ্য। অনেকেই জহনাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, যার মধ্যে সবচেয়ে পাগলটাই ছিল রশিদ। কিন্তু সে বখাটে ছেলেদের সাথে থাকত, আচরণও ছিল বখাটে। কিন্তু জহনার দিকে সে ছিল দুর্বল। রশিদের জন্য জহনাকে কেউ ডিস্টার্ব করতে সাহস পেত না। রশিদের মা বাবা ছোটবেলায় মারা গিয়েছিল। বড় ভাই ভাবিদের কাছে অনেকটা অবহেলিত সে বড় হয়েছে। তার লেখাপড়া ম্যাট্রিক পর্যন্ত গিয়েই থেমে গিয়েছিল। কিন্তু রশিদের বাবার রেখে যাওয়া সম্পত্তির ভাগ পেয়েছিল অনেক, যার কিছু কিছু বিক্রি করে সে নিজের মতো টাকা ওড়াতো। জহনার বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে সে জহনার বাবার কাছে গিয়ে অনেক আকুতি করেছিল তাকে বিয়ে করার, কিন্তু তাকে অযোগ্য বলে ফিরিয়ে দিয়েছিল জহনার বাবা। জহনাও শুনেছিল এরপর নাকি রশিদ নেশা করত। গায়ে হলুদের আগের রাতে জহনার জানালার কাছে এসে রশিদ চিৎকার করে করে বলছিল, মনে রাখব তোমারে না পাইলে আমি এইভাবে তিলে তিলে মরিয়া যামু। কিন্তু রশিদ জানত না জহনা এই বিয়েতেও রাজি নয়। রশিদ এটাও জানত না গোপনে জহনের অন্য কারো সাথে প্রেম ছিল। পরের দিন গায়ে হলুদের রাতে সে রোমানের সাথে কথা বলে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল জহনা। রাত্রে ট্রেনে সে ঢাকা গিয়েছিল। পৌঁছতে ভোর প্রায় হয়ে গিয়েছিল, কিন্তু সেখানে রোমান ছিল না। সকাল হওয়ার পরে বাইরে থেকে তার নাম্বারে অনেকবার ট্রাই করেছিল, কিন্তু রোমানের নাম্বার চিরতরে বন্ধ। সারাদিন অপেক্ষা করে কাঁপা কাঁপা হাতে সাথে নিয়ে আসা ব্যাগটা আবার হাতে তুলে নিয়েছিল জহনা। যেমন রাতে বের হয়েছিল তেমনি রাতে সে নিজের বাড়ি পরীক্ষণে পা রেখেছিল। তবে বিয়ে হচ্ছে না, তবুও বাড়িতে ছিল গ্রামের মানুষের উপচে পড়া ভিড়। সবাই কাঁদছিল, বাড়িতে শুধু শোরগোল। লোকজন কি জানি বলাবলি করছিল। যখন আড়াল থেকে শুনল, কে জানি বলছে বাপের একটা আদরের মেয়ে ছিল, বিয়ের আগের দিন কার সাথে যেন পালিয়ে গেছে। মেয়ের শোক, লোকজনের নিন্দা আর বরপক্ষ থেকে অপমান মেয়েটার বাবা সহ্য করতে পারে নাই, হার্ট অ্যাটাক করেছে। হাসপাতালে নিয়েছিল, কিন্তু বাঁচাতে পারে নাই। মেয়ের স্বামী হারিয়ে মেয়ের মাও পাগল পাগল অবস্থা। এটা শোনার পরে জহনার পুরো পৃথিবী এখানেই থেমে গিয়েছিল। অজান্তে সে চিৎকার করে উঠেছিল। সাথে সাথে তার কাছে লোকজন জড়ো হয়ে যায়। সবাই খুব বাজেভাবে বকছিল তাকে। চেনে না এমন মানুষও তাকে মারতে এসেছিল সেদিন। তার মা আর তার ফিরে আসার কথা শুনে বলেছিল কোনোভাবেই যেন তার বাবার মরা মুখ তাকে দেখাতে না দেওয়া হয়, এবং ওনার সামনেও যেন কোনোদিন না আসে। তাহলে উনিও তার স্বামীর মতো
চলে যাবেন। নষ্টা কলঙ্কিনী বলে ঘাড় ধাক্কা দিয়ে লোকজন তাকে বের করে দিয়েছিল। তার জানা ছিল না সে তখন কোথায় যাবে এবং কি করবে, কিন্তু একটা মানুষ কোনো কিছু না জেনে শুনে তার হাতটা ধরেছিল এবং কাজী ডেকে বিয়ে করেছিল। সেই ছিল আজকের এই রশিদ। বিয়ের রাতে রশিদ কি হয়েছিল একবারও জিজ্ঞাসা করেনি, তাও জহনা তাকে সব বলেছিল। কেন জানি মানুষটা চোখ বন্ধ করা তার সব কথা বিশ্বাস করে নিয়েছিল। রশিদের জায়গায় অন্য কেউ হলে নিশ্চয় অনেক কিছু ভাবত। রাতের বেলা বাড়ি থেকে বের হয়ে পরের দিন রাতে ফেরা একটা মেয়ের জন্য কোনো স্বাভাবিক ব্যাপার নয়। অনেক অঢেল বিশ্বাস নিয়ে তার নতুন গন্তব্য শুরু করেছিল। জহনার জন্য সব খারাপ কাজ ছেড়ে দিয়েছিল রশিদ। গ্রাম থেকে তারা শহরে বাসা নিয়েছিল। তার পাওয়া গ্রামের জমি বিক্রি করে রশিদ ব্যবসা শুরু করে। 1 বছরের মাথায় তাদের কোল আলো করে ইমাম জন্ম নেয়। ভাগ্য ধারায় কয়েক বছরে তার ব্যবসায় উন্নতি হতে থাকে। এর 7 বছরের মাথায় তারা ঢাকা চলে আসে। ধীরে ধীরে রশিদ হয়ে যায় শহরের একজন নামকরা ব্যবসায়ী। তাদের কোনো কিছুই এখন কমতি নেই, বাড়ি গাড়ি, ছেলেটাও মানুষের মতো মানুষ। কিন্তু জহনার ভেতর এখনো সেই শূন্যতা। সেই দিনের করা ভুলটা তাকে কুড়ে কুড়ে খায়। তার জন্য তার বাবা মারা গেছে, তার মা তাকে অস্বীকার করে। সেদিন তার মা তাকে কতটা ঘৃণা করলে রাতের অন্ধকারে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছিল। জহনা ভাবে নিজের বাবার কাছে তো বেঁচে থাকতে মাপ চাওয়ার সুযোগ নেই, অন্তত নিজের মায়ের কাছে যদি মাপ পেত হয়তো মৃত্যুকালেও সে কিছুটা স্বস্তি পেত, কিন্তু তার সাহস হয় না। রশিদ সাহেব জহনার মাথায় হাত বুলিয়ে বলল, তুমি যা চাইবে তাই হবে জুহি। তুমি যদি চাও ইমানের বিয়ে হবে না ও বাড়িতে। কিন্তু জহনা আশ্বস্ত হতে পারছে না কি করে হবে। তার ছেলের ভালোবাসাকে তিনি প্রথম থেকে সাপোর্ট করেছেন, উষাকে তিনি দেখেছেন এবং মাঝে মাঝে কথাও বলেন। এখন নিজের অতীতের জন্য দুটো মনকে তিনি কি করে ভেঙে দিবেন। জহনা ভালো করেই জানেন তার ছেলে তার বাধ্য এবং কোনো কিছু না জেনেও মায়ের কথায় সে উষার কাছ থেকে ফিরতে চাইবে, কিন্তু ইমাম ভেতরে ভিতরে পুড়ে ছাই হয়ে যাবে। মা হয়ে জেনে বুঝে সেটা কি সহ্য করবেন জহনা? জহনা রশিদ সাহেবের হাতটা ছেড়ে আস্তে আস্তে ইমানের রুমের দিকে গেলেন। রুমে ঢোকার আগেই দেখলেন ইমাম রুম থেকে বের হওয়ার জন্য উদ্গ্রীব হয়েছে। মাকে দেখেই বলল, আম্মু তুমি একটু সুস্থ বোধ করছো? তুমি আসলে কেন আমাকে ডাকতে পারতে, এমনিতেও আমি এখন যেতাম। মা একদম ঠিক আছি বাবা, আসো রুমে আসো। ইমাম তার মায়ের সাথে গিয়ে বসলো। তার মা কিছু বলতে চাইলো, তার আগেই ইমাম বলল, আম্মু উষার আব্বুর নাকি বিয়েতে মত নেই, কিন্তু তুমি চাচ্ছ না এমন কিছু বলো উষা। আমি একদম বিশ্বাস করিনি, সে হয়তো মজা করছে। আমি তো ভালো করেই জানি তুমি উষাকে কতটা পছন্দ করো। ছেলের কথা শুনে জহনার চোখ আবার ছলছল করে উঠল। মাথা নেড়ে বলল, হ্যাঁ উষা ঠিক বলেছে ইমাম। ইনাম তার মায়ের কথা বিশ্বাস করতে পারছিল না। সব ঠিকঠাক হওয়া সত্ত্বেও তার মা কি করে বিয়েতে অমত হতে পারে? কারণ ছোটবেলা থেকে আজ পর্যন্ত তার মাকে কোনো ঝামেলা করতে দেখেনি। রিলেটিভ কেউই নেই, তাই কোনো সংঘর্ষ হওয়ার সুযোগ নেই। সে শুধুই নিজের মা বাবার সঙ্গে একা একা মানুষ হয়েছে। তার মধ্যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গোটা কয়েক বাড়তি মানুষের সাথে পরিচয়, কিন্তু সে যা চেয়েছে তার মা কোনোদিনও তাতে বাধা দেয়নি। কারণ তার মা জানে
তার ছেলে ভুল কিছু করছে না। ইনাম এত সহজে মায়ের মুখে মুখে কথা বলবে না, কিন্তু এই মুহূর্তে সে প্রশ্ন করেই ফেলল, উষাকে তোমার ভালো লাগে না? নাকি তাদের পরিবারকে তোমার পছন্দ হয়নি আম্মু? না না, উষা খুব ভালো মেয়ে, কিন্তু ব্যাপারটা আসলে ভিন্ন। তোমাকে কিছু হলেও জানানো উচিত ছিল। উষার বাবার সাথে আমার খুব পুরনো শত্রুতা আছে, যার জন্য আজ পর্যন্ত তুমি তোমার নানু বাড়ির মুখ দেখার অধিকার হারিয়েছ, আর আমি হারিয়েছি আমার বাবাকে। সব কিছুই আসলে বলা দরকার, বলবো। আমি ভাবতে পারিনি এমন একটা দিন আসবে যখন কিনা আমার ছেলেকে আমার অতীত জানাতে হবে। বলতে বলতে জহনা কেঁদে ফেলল। ইমাম মায়ের চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, আমি কিছু শুনতে চাই না আম্মু, তুমি যা বলবে তাই হবে। প্লিজ তুমি স্থির হও। জহনা কি যেন ভাবলেন, তারপর বললেন, আমি একদম ঠিক আছি। দুপুরে তুমি আর তোমার বাবা কি খেয়েছো? আমি ভাত রান্না করেছি আর বাবা মাছ ভেজেছে, কিন্তু তোমার জন্য অপেক্ষা করতে করতে বিকেল পেরিয়ে যাচ্ছে, কিন্তু আমরা এখনো খাইনি। চলো একসাথে খেয়ে আসি। জহনা উঠে কিচেনের দিকে চললেন। পেছনে তার ছেলে রশিদ সাহেবকে ডেকে এনে সেও চলল। অন্যদিকে উষাকেও ভালো করে কিছুই জানে না, শুধু জেনেছে ইমানের মা বিয়েতে রাজি না। তার বাবা তার মাকেও শুধু এইটুকুই বলেছে নাকি। এতদিন ভেবে এসেছিল তার বাবা ইমামের কোনো ত্রুটি ধরে কিনা, কারণ ইমাম এখনো কোনো চাকরি করে না, বাবার ব্যবসা দেখাশোনা করে এবং লেখাপড়া কন্টিনিউ করছে। কিন্তু উষার ভাবনা উল্টো হলো, যেদিকে তার কোনো ভয় ছিল না সেই দিক থেকেই বাধা আসছে। কিন্তু উষা ভীষণ নাছোড়বান্দা, যে কোনো মূল্যে নিজের ভালোবাসাকে হারাতে দেবে না সে। কিন্তু অজান্তেই সে কান্না থামাতে পারছে না। ইমানকে হারানোর কথা উষা এক মুহূর্তের জন্য ভাবতে পারে না। সত্যি সত্যি যদি ইনামের সাথে বিয়ে না হয় তাহলে সে একদম পাগল হয়ে যাবে, কারণ ইনামকে খুব ভালোবাসে উষা। উষা ইনামের মতো এতটাও সাদাসিধে না, যথেষ্ট প্রতিবাদী এবং একঘেয়ে, খুব জেদ তার। রাতে তার বাবাকে সে নিজেই জিজ্ঞাসা করল, ইনামের মায়ের মতামত বদলে যাওয়ার পিছনে তার বাবার কোনো হাত আছে কিনা। রহমান সাহেব সেই প্রশ্নটা যত সম্ভব এড়িয়ে গেলেন। তারপর জোর গলায় বললেন, তোমাকে আমি অন্যত্র বিয়ে দেবো। ইনামের চেয়ে অনেক ভালো ছেলের সঙ্গে। তার বাবার কথা শুনে উষা রেগে গিয়ে চরম মত দৈর্ঘ্যাত্ম করল, চিৎকার করে বলল, পালিয়ে যাব আমি ইনামের সাথে পালিয়ে যাব, বলে দিলাম। আমাকে আর কোথাও বিয়ে দিতে পারবেন না। যদি চেষ্টা করো তোমার নাক কাটা যাবে, অসম্মানিত হবে সবার সামনে। রহমান সাহেবের মেয়ের কথা শুনে হাসলেন। এত অদ্ভুত হাসি উষা এর আগে তার বাবাকে হাসতে দেখে নাই। সে কিছুটা সংকোচে বলল, হাসছো কেন? বিশ্বাস হয় না পালিয়ে যাওয়ার মতো সাহস আমার আছে? আমি চাই তুমি পালিয়ে যাও, কিন্তু ইমাম তোমার সাথে পালাবে তো উষা? বলে রহমান সাহেব আবার হাসতে লাগলেন। নিশ্চয় পালাবে। ইনাম আমার জন্য সব কিছু করতে পারে। এত কনফিডেন্স তোমার? তাহলে ওরে ফোন দিয়ে পালিয়ে যাওয়ার ব্যাপারে জানাও। ও যদি রাজি হয় তাহলে আমি কিছুই বলবো না, কিন্তু রাজি না হলে আমি আমার পছন্দ তোমাকে অন্য জায়গায় বিয়ে দেবো, কারণ ইনামের মা যেটা চাইবে না সেটা আমিও চাই না। উষা বাবার দিকে একবার তাকিয়ে দৌড়ে নিজের রুমে গেল। এগিয়ে ইনামকে ফোন করলো, কিন্তু ওপাশ থেকে
ব্যস্ত বলছে। উষা অনলাইনে গেল, গিয়ে যা দেখলো সে বিশ্বাস করতে পারছিল না। ইনাম তাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। না না, এটা কি করে হতে পারে? ইনাম কি করে তাকে ব্লক করে দিতে পারে? কি হয়েছে ইনামের? তাছাড়া তার বাবার অদ্ভুত হাসি, ইনামের এভাবে ব্লক করে দেওয়া। সব ঠিক থাকার পরও ইনামের মা বিয়েতে অসম্মত করার পেছনে কিছু তো আছে। কি কারণ থাকতে পারে সে বুঝে উঠতে পারছে না। আরেকটা প্রশ্ন তার মাথায় ঘুরছে, তার বাবা এই ব্যাপারে কি করে শিওর হলো ইনাম তার সাথে পালিয়ে যাবে না? এতটা কনফিডেন্স ওনার কি করে আসে? সত্যই কি আছে এই পুরো ঘটনার পিছনে? উষা কি করবে সত্যি বুঝতে পারছিল না। বিকালেই তো ইনামের সাথে কথা হয়েছিল উষার। এর মধ্যে কি হয়ে গেল যার জন্য ইনাম তাকে সব খান থেকে দূরে সরাতে চাইছে? তাহলে ইনাম কি তার জীবন আর থাকতে চাইছে না? ভালোবাসার পরিবর্তন নাকি কোনো বাধ্যবাধকতা? পরের দিন রহমান সাহেব যে শর্ত দিয়েছিল সেটার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলেন। যখন জানালেন ইনাম পালাবে, দূরে থাক, উষার সাথে কথা বলার সব মাধ্যম বন্ধ করে দিয়েছে, তখন তিনি উষাকে জানালেন তাকে নাকি বিকালে পাত্রপক্ষ দেখতে আসবে। কিন্তু উষা তার বাবার কথাকে সে একদম পাত্তা দিল না। সে জানে তার ইচ্ছের বিরুদ্ধে তার বাবা কিছুই করবেন না। দুপুর পেরোতেই উষা ব্যাগ গোছাতে শুরু করলো। খাওয়া দাওয়া করে তৈরি হয়ে সুন্দর করে তার বাবাকে বলল, বাবা আমি ইমামদের বাসায় যাচ্ছি, সে আমাকে সব খাম থেকে ব্লক করেছে না, এবার দেখাবো কি করে ফেরায়। ততক্ষণে উষার মা এসব দিকে হাও মাও করে বিলাপ শুরু করে দিয়েছে, কিন্তু রহমান সাহেবের চেহারায় কোনো চিন্তার ভাঁজ নেই। তিনি যেন মেয়ের সিদ্ধান্তের উপর নারাজ নন। স্ত্রীকে আশ্বস্ত করলেন এবং বললেন, আমি ওদের পরিবারের মানুষদেরকে ভালো করে চিনি, আমার মেয়েকে ঠিক গ্রহণ করে নেবে। আর আমার মেয়ে কি কোনো কিছুতেই কম নাকি? ঠিক মন জয় করে নেবে দেখো। এরপর আর আমার মেয়ে ছাড়া কিছুই বুঝবে না। শত হোক রশিদ সাহেবের তো কোনো মেয়ে নেই, সেই অভাব আমার মেয়ে পূরণ করবে। উষা বাবার থেকে দোয়া চেয়ে বের হয়ে গেল। অন্যদিকে উষা বের হওয়ার সাথে সাথে তার মা রেগে মেগে আগুন। ওনাদের 12 বছর বয়সী একটা ছেলে এবং উষাকে নিয়ে ছোট্ট সংসার। মেয়েকে বড্ড বেশি আদরে মানুষ করেছে, সেই মেয়েকে কিনা এতটা অবহেলায় ফেলে দিচ্ছে। দেশে কি ছেলে কম আছে যে তাদের মন জয় করে তারপর বউ হতে হবে? উষার মা মনে মনে এসব ভেবে রেগে যাচ্ছে, কিন্তু রহমান সাহেব বুঝতে দিচ্ছে না মেয়েকে যে কোনোভাবে ইমামের সাথে বিয়ে তিনি পুরনো ভুলের প্রায়শ্চিত্ত করতে চান। রহমান সাহেবের স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, এইভাবে অগ্নি দৃষ্টি দিয়ে আমাকে জ্বালিয়ে দেওয়ার চিন্তা করছো নাকি? তাই করছি, আপনি না বললে, ইমাম রাজি না হলে অন্য জায়গায় বিয়ে দেবেন। তারপর আজকে কোন খানের পাত্রপক্ষ নিমন্ত্রণ করেছেন, আবার মেয়েকে নিজেই ইমামদের বাসায় যাওয়ার জন্য হাসতে হাসতে অনুমতি দিচ্ছেন। আচ্ছা, আপনারা মেয়ে আর বাবা মিলে কি করতে চাইছেন বলেন তো? উষার মা, শান্ত হও, আমি ভালো করেই জানি আমার মেয়ের জেদ কতখানি। সে আমায় কথায় কোনোদিন বিয়েও করবে না। তাছাড়া আজকে কোনো মেহমান আসছে না। আমি অযথা এসব বলেছি, কিন্তু সেই কথা শোনার পরে উষা যে সিদ্ধান্ত নিল, আমি তো মনে মনে সেটাই চেয়েছিলাম।
আর আমার মেয়ে আমার ভাবনার মতো সত্যি সত্যি ওদের বাসায় যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বসেছে। দেখো, সব ঠিক হয়ে যাবে বলেই রোমান সাহেব হাসতে হাসতে ভেতরে চলে গেলেন। কিন্তু ওনার স্ত্রীর রাগটা আরও তীব্র হতে লাগলো। জ্যাম ট্যাম পার করে বিকাল গড়িয়ে যেতে লাগলো উষার পৌঁছতে। এর আগে কখনোই আসেনি বাসায়, কিন্তু এই মহল্লায় এসেছে অসংখ্যবার। ইনামের মায়ের সাথে দেখা হওয়াকালীন উনি বাসায় নিয়ে যেতে চেয়েছিলেন অবশ্য, কিন্তু উষা বলতো একদম বউ হয়ে ওই বাসায় যাবে। কিন্তু পরিশেষে আজ তাকে ঠিকই যেতে হচ্ছে, সেটাও তাদের না জানিয়ে, খুব বাজেভাবে। ঠিকানা জানা ছিল তার, খুঁজে পেতে পেতে একদম সন্ধে হয়ে গেছিল। শেষ পর্যন্ত বাসা খুঁজে পেল, এবং বাসা খুঁজে খুঁজে তখন সে হয়রান। এত বড় ব্যাগ নিয়ে খুব কষ্টে সিঁড়ি বেয়ে উঠে দরজার সামনে গিয়ে হাঁপাতে লাগলো। কলিং বেলে একসাথে 2-3 বার চেপে ধরল। ভেতর থেকে জাহানা চায়ের কাপটা রেখে হাত দিয়ে 2 কান চেপে জোরে বললেন, প্লিজ দরজাটা খুলো। ইমাম পাগল হয়ে গেছে বোধ হয়। আজকে তুমি না গিয়ে ইমামকে একা পাঠালে। সে একা একা কাজের চাপ পুরো আড়ালে করেছে। যাও, দরজা খুলো তাড়াতাড়ি। রশিদ সাহেব গিয়ে দরজা খুললেন। সামনে উষাকে দেখে তিনি চোখ উপর নিচ করে বললেন, জুহি, আমার চশমাটা প্লিজ নিয়ে আসো। আমি মনে হয় চোখে সর্ষে ফুল দেখছি। ভেতর থেকে আওয়াজ আসলো, কে এসেছে? ইনাম আসেনি? না, উষা এসেছে, রশিদ সাহেব জবাব দিলেন। জাহানা তাড়াতাড়ি করে উঠে এলেন। এসে দেখলেন সত্যি সত্যি উষা এসেছে। তিনি এগিয়ে বললেন, সন্ধ্যের বাইরে, অথচ তুমি ব্যাগ হাতে এখানে কেন? বাসায় যাও, রাত হয়ে যাচ্ছে। অন্যদিকে বেলা থাকতে এসো। ভদ্র বাড়ির মেয়েরা সন্ধ্যায় কোথাও বের হয় না। বলেই জাহানা দরজা বন্ধ করে দিলেন। দরজার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে তিনি আবার ভেতরে চলে গেলেন। রশিদ সাহেব দরজা খুলতে চাইলেও পারছে না। জাহানা বুঝতে পেরেছে উষা কেন এখানে এসেছে, কিন্তু তার খারাপ লাগছে। এভাবে মুখের উপর দরজা বন্ধ করে দেওয়া উচিত হয়নি। দরজা খুলবেন কিনা এটা ভেবে অনেকক্ষণ চলে গেছে। হয়তো ততক্ষণে উষা চলে গেছে। এরপরও জাহানা কি ভেবে গিয়ে দরজা খুলেন। দেখলেন উষা ব্যাগ নিয়ে দরজার সামনে বসে আছে। তিনি যতটা অবাক হলেন তার চেয়েও বেশি মায়ায় পড়ে গেলেন। ঠান্ডার মধ্যে মেয়েটা একা একা দরজার সামনে বসে আছে। নিজেকে শক্ত করে তিনি উষাকে বললেন, ভেতরে আসো তুমি। রাতের বেলা একটা মেয়েকে একা বাইরে বের হওয়ার কথা বলার চিন্তা বোধ হয় অন্য কারো আসলেও অন্তত আমার মাথায় আসে না। যেটা এসেছিল সেটা তুলে নিলাম। ভেতরে এসো তুমি। বলেই জাহানা ভেতরে চলে গেলেন। উষা এবার হাসলো। সে হাসতে হাসতে ব্যাগপত্র নিয়ে ভেতরে গেল। তারপর জাহানার পেছন ঘুরতে লাগলো। জাহানা এর মধ্যে বললেন, আমার সাথে বাম দিকের রুমটাতে তুমি থাকবে আজ। ডান দিকে যেও না, ওই দিকে ইমাম থাকে। কাল সকালে চলে যাবে। উষা এদিক ওদিক তাকাতে তাকাতে বলল, কিন্তু আমি তো আর যাব না। এখন থেকে এখানে থাকার সম্পূর্ণ পরিস্থিতি নিয়ে এসেছি আম্মু। জাহানা অবাক হয়ে বললেন, আম্মু? হ্যাঁ, আপনি আমার আম্মু। আপনার ছেলের বউ হব না আমি? মনে নেই কয়েকদিন আগে আপনার সাথে দেখা হবার সময় আমি আন্টি ডেকেছিলাম আর বলে আপনি রাগ করেছিলেন। তারপর বলেছিলেন কিছুদিন পর তো আপনার ছেলের বউ হচ্ছি, তাই যেন আম্মু ডাকি। এখন ভুলে গেলেন? জাহানা মাথা নেড়ে চলে গেলেন। রশিদ সাহেবের মুখে হাসি। উষা আসতেই তিনি যেন খুশি
হয়েছেন, কারণ তিনিও চান সব কিছুর বিনিময়ে অন্তত ইমাম আর উষার ভালোবাসায় যেন ফাটল না হয়। জাহানা রান্না বান্নার আওয়াজে উষা আগেই থাকছে, তাই কিছুই করতে দিচ্ছে না। এরপর জাহানা কিছু না করতে জোর করলেন আর বারবার বললেন কাল সকালে চলে যাবে, কিন্তু উষা যাবেন না। তাকে কাজের মেয়ে করে পেট ভরতে রেখে দিলেন। সে এখানেই থাকবে, এই বাড়ি ছেড়ে যাবেই না একদম। জাহানা এখন বুঝে গেছে এই মেয়ে প্রচণ্ড একঘেয়ে, কিন্তু তার এসব কাণ্ড কারখানা তার খারাপ লাগছে না। আম্মু আম্মু বলে সারা বাড়ি কয়েক ঘন্টায় মাতিয়ে ফেলেছে সে। রাত 9:30 মধ্যে ইমাম আসলো। বেল বাজাতে জাহানা উঠে দাঁড়ালেন। এদিকে উষাকেও এগিয়ে গেল। জাহানা প্রথমে উষাকে দরজা খুলতে বারণ করেন, তারপর আবার কি ভেবে তিনি উষাকে দরজা খুলতে বলে চলে গেলেন। ইমামের বাড়িতে প্রথমবার তার জন্য দরজা খুলে দিতে উষার কেমন জানি লাগছে। ইমাম তাকে দেখে কি বলবে কে জানে। কাঁপা কাঁপা হাতে দরজা খুলল, কিন্তু কোনো একটা ভয় সে তার মুখে লুকিয়ে সেখান থেকে সরে আসলো। ইমাম তাকে পেছন থেকে দেখে তার মাকে ডেকে জিজ্ঞেস করলো কে উনি। তার মা উষার দিকে তাকিয়ে দেখালো তার মাথায় গুছিয়ে ওড়না দেওয়া। বুঝতেই পারছেন না, কিন্তু তার আগে ইমাম আবারও বলল ও বুঝেছি আমি, বলতে হবে না। কিন্তু আগেরটার মতো সেও কয়েকদিন পরে টাকা পয়সা নিয়ে পালিয়ে যাবে না তো? জাহানার উষার দিকে হাত নাড়িয়ে বললেন আরে না, ও তো। তার আগেই খেয়াল করলেন উষার চোখ ইশারা করছে যেন না বলে। ইমামও কিছু শুনতে চাইল না। সে গিয়ে তার বাবার কাছে বসল সারাদিনের কাজের হিসেব দিতে। উষার রুমে বসে রইল। মাঝে মাঝে একটু উকি দিয়ে শুনল বাবা ছেলের কাজের কথা। প্রায় ঘন্টা খানেক পরে জাহানা খাবার দিতে বললেন। উষাও কিচেনে গেল খাবার দেওয়ার জন্য। খাবারে বসে ইমাম একটু খেয়ে অন্য মনে বলে ফেলল আম্মু, নতুন মেয়েটার রান্না কেমন পরিচিত লাগছে। তুমি একদিন খেয়েছিলে না উষার রান্না, সেটা কিছুটা এমনি ছিল না? বলে ইমাম তার মায়ের দিকে তাকিয়ে থেমে গেল আর তোতলাতে বলল সরি আম্মু, আমি বেখেয়ালে বলে ফেলেছি, প্লিজ কিছু মনে করো না। রশিদ সাহেব স্ত্রীর দিকে তাকিয়ে দেখছেন সে খাচ্ছে না। চোখ এখনই বর্ষা নেমে যাওয়ার উপক্রম। ইমাম অল্প খেয়ে উঠে চলে গেল, সাথে সাথে জাহানাও। এর মধ্যে বেকায়দায় পড়লেন রশিদ সাহেব। ওনার খেতে ইচ্ছে করছে খুব, কিন্তু স্ত্রীর দিকে তাকিয়ে তিনিও উঠে গেলেন। আড়াল থেকে উষা সব কিছুই শুনছিল। সবাই চলে যাওয়ার পরে সে গিয়ে একা একা খেলো। রশিদ সাহেব রুমে যাওয়ার সাথে সাথে জাহানা বললেন ওরে বলবে কাল সকালে সূর্য ওঠার আগে যে এই বাসা থেকে চলে যায়। ওর স্থায়িত্ব দীর্ঘ হলে আমি নিজেই দুর্বল হয়ে যাব। কিন্তু ওরে তো তুমি এই কাল আসতে বললে, এখন তুমি এই চলে যেতে বলো। আমাকে জড়িও না প্লিজ। মেয়েটার দিকে তাকিয়ে আমি কিছু বলতে পারি না, খুব মায়া লাগে। উফ, এই মায়া শেষ করে দেবে সব। ওরে দরজার সামনে বসা দেখে আমি গলে গিয়েছিলাম রাতের বেলা মেয়েটা কোনো সমস্যায় পড়ে কিনা। এটা মানবতা ছিল। সকালে চলে যেতে বললে দোষ হবে না, বলবে তুমি ব্যাস। জুহি, তুমি মেয়েটার বাবার শাস্তি তাকে কেন দিচ্ছ? তুমি তাদের পক্ষ নিচ্ছ, ভুলে গেছো তোমার ভুলের শাস্তি কিন্তু আমার চেয়ে আমার পরিবারের বেশি পেয়েছিল। আমার জন্য আমার বাবা মারা গেছে, কিন্তু আমি কার উস্কানিতে এই ভুলটা করেছিলাম বলো? কার হাত ছিল
পেছনে। এখন তার জন্য তার মেয়ে শাস্তি পাবে না তো কে পাবে? তার মেয়ে পেলেই তার পাওয়া হবে। আচ্ছা, সেই দিন রোমান তোমাকে বলেছিল পালাতে, তুমি তো অমত ছিলে না, তখন তুমি না চাইলেও সে জোর করে নিতে পারতো বলো? জহনা চুপ করে আছে। রশিদ সাহেব আবার বললেন, যদি সেদিন রোমান আসতো তাহলে কি তোমার বাবা মারা যেত না? তুমি এটাই বলতে চাও? ওরে, উনি তো তোমার এভাবে চলে যাওয়ার চারপাশের মানুষের অপমান নিতে পারেনি। তোমার বাবার মৃত্যুর জন্য রোমানও সম্পূর্ণ দোষ দিতে পারো না। তুমি তো তোমার বাবাকে জানতে, তিনি তোমার উপর কতটা ভরসা করতেন। সেই দিনের সিদ্ধান্তে ভুল তোমার বেশি হতে পারে, রোমান এখনো জানে না। সেদিনের পর তোমার উপর দিয়ে ঠিক কি কি ঝড় বয়ে গেছে, আর তুমি আজ পর্যন্ত এটাও জানো না সে দিন কেন আসেনি। প্লিজ স্টপ। আপনার কি হয়েছে? আমি আগেও বলতাম সব দোষ রোমানের, এখনো বলবো। সে আগে থেকেই জানতো সে আসবে না, এরপরও সে আমাকে বিশ্বাস দিয়েছিল আসবে। মিথ্যা বলে আমাকে বাড়ি থেকে বের করেছিল, যার জন্য এত কিছু হয়েছে। নয়তো আজ এতটা বছর আমাকে এত যন্ত্রণা নিয়ে কাটাতে হতো না। সব দোষ রোমানের। রশিদ সাহেব বিছানায় শুতে শুতে বিড়বিড় করে বললেন, হ্যাঁ, রোমান এমন না করলে সব ঠিক হতো, কিন্তু আমি তোমাকে পেতাম না। তোমার বাবা বেঁচে থাকলেও হয়তো এতদিনে আমিই মরে যেতাম। জহনা কথাটায় একদম চুপ করে গেল। অনেকক্ষণ এক মনে কিছু ভাবল, তারপর পেছনে তাকিয়ে দেখল রশিদ সাহেব ঘুমিয়ে গেছেন। তার দিকে তাকিয়ে ভাবলেন, আসলেই তো সেদিন সব ঠিক থাকলে আজকে এই রশিদ সাহেবের ধৈর্য আর শ্রদ্ধাবোধ দেখে জহনা প্রতিনিয়ত অবাক হন, নতুন করে চিনে আর তার প্রেমে পড়ে। সেদিন তার অসময়ে উনি যদি মুখ ফেরাইতেন, হয়তো জহনা সেদিন আত্মহত্যা ছাড়া কোনো পথ খুঁজে পেতেন না। এটা একটা মানুষ ছাড়া হয়তো পৃথিবীর কেউই তার এত কিছু সহ্য করে সব কিছুর অভাব ভুলিয়ে এত বছর কাটিয়ে দিত না। জহনার হাজার জটিল কিছু তার কাছে একদম সহজ সাবলীল। তিনি প্রতিটা ক্ষেত্রে বিশ্বস্ততার ছোঁয়ায় চেয়ে থাকেন সব সময়। এদিকে উষা এদিক ওদিক ঘুরছে, তার ঘুম আসছে না। ইমামের সাথে তার অনেক কথা ছিল, কিন্তু সেটারও সুযোগ নেই। ইমাম দরজা বন্ধ করে ঘুমিয়ে গেছে। এছাড়া এই রুম থেকে ওদিক গেলে ইমামের মা টের পাবে। পাশের রুম থাকতে বলেছে তাকে। তার এসব ভাবনার মধ্যে তার ফোনে রিং বেজে উঠল। পাশাপাশি রুম হওয়ায় শুনতে পাচ্ছেন। উষা ফোন ধরতে শুনল তার বাবার কণ্ঠস্বর ভারী। একটু জোর দিয়ে জিজ্ঞেস করল, বাবা, তোমার কি হয়েছে? ওপাশ থেকে কি বলছে জহনা শুনতে না পেলেও উষা কি বলছে শুনতে পাচ্ছে। উষা বলছে, মানে কি বাবা? আমি এখানে এসেছি সেই খবর ছোট চাচু জানবে কিভাবে? আমি তো রাস্তায় কাউকে দেখিনি, কিংবা ইমামদের বাসায় আমাকে আসতে দেখেছে এমন কাউকে দেখিনি। ওনারা তোমাকে জিজ্ঞাসা করবেন কেন এটা নিয়ে? তারপর কিছুক্ষণ নীরব। হয়তো ওপাশ থেকে কিছু বলছে। জহনা অপেক্ষা করতে লাগলো উষা কি বলে। 2 মিনিট পর উষা বলল, আজব, সেখান থেকে সব ফ্ল্যাটের মানুষকে কে জানালো? আর সবাই এটা নিয়ে জিজ্ঞাসাবাদ করতে আসবে কেন? তুমি দরজা বন্ধ করে বসে থাকো। এত প্রেশার নিও না বাবা, লোকের কথায় কান দেবেন না। আর ইমামের সাথে তো আমার বিয়ে হবে। জহনার একদম বুকের ভেতর থেকে
অকপটে একটা হাসি বেরিয়ে আসলো। এবার অন্তত রহমান সাহেব এটা বুঝবেন, একটা মেয়েকে নিয়ে বাজে রটনা হয়ে যাওয়ার পরে বাবা মার কেমন লাগতে পারে। তারপর বিয়ের আগে ইমামের বাসায় থাকার পরও যখন ইমামের সাথে বিয়ে না হবে না, তখন তো আর বাইরেই বেরোতে পারবেন না। হায় রব, যে যা করে তার শাস্তির রাস্তায় সে নিজেই উন্মুক্ত করে দেয়। কে বলেছিল মেয়েকে এভাবে পাঠাতে আর নিজের ফাঁদে ফেসে যেতে? এইসব মনে মনে ভাবতে ভাবতে কতক্ষণ তিনি হাসলেন। তারপর জহনা ঘুমোতে গেলেন। পরের দিন সকাল হতে না হতেই জহনা উষাকে ডাকতে লাগলেন, কিন্তু সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাস না থাকায় অনেকক্ষণ ডাকাডাকির পরে উষা উঠল, চোখ কচলাতে কচলাতে। সে গিয়ে আসতে লাগলো। উষার দিকে তাকিয়ে জহনা কেমন যেন শীতল হয়ে গেল। যেটা বলার প্রস্তুতি নিয়ে এসেছিলেন সেটা পারবেন কিনা দ্বিধায় পড়লেন। তারপরও নিজেকে শক্ত করলেন তিনি। উষাকে একদম কাছে এসে বলল, আম্মু ডেকেছেন। জাহানা উষার চোখ থেকে নিজের চোখ ফিরিয়ে বললেন, ইমাম ঘুম থেকে ওঠার আগে তুমি বাসায় চলে যাও, আর কখনো এ বাসায় আসবে না। উষা কিছুক্ষণ হা হয়ে দাঁড়িয়ে রইল, তারপর কান্নার স্বরে বলল, আপনি যতক্ষণ আপনার ছেলের বউ না করছেন আমি যাব না। আমি যে এখানে এসেছি সেটা জানাজানি হয়ে গেছে। এভাবে গেলে আমার বাবা সবার সামনে অপমানিত হবে, সবাই বাজে কথা বলবে। উনি অসুস্থ মানুষ, এটা কোনোভাবে সহ্য করতে পারবেন না। প্লিজ এটা করবেন না। আমার বাবার খুব ভরসা আপনার উপর। বাবা আমাকে বিশ্বাস দিয়েছেন, আপনি কখনোই আমাকে ফেরাবেন না। জহনা এবার উষার দিকে ফিরে তাকালো, চোখ উঁচিয়ে বলল, কোন বিশ্বাসের কথা বলছো তুমি? আর আমার উপরে ওনার কিসের ভরসা? হাস্যকর তো। উষা কিছু বলতে যাবে, তখনই ওপাশ থেকে ইনামের গলার আওয়াজ, আম্মু কি হয়েছে? এত সকলে জোরে জোরে কার সাথে কি বলছো? জাহানা এগিয়ে গিয়ে বললেন, ও কিছু না বাবা, ওই যে মেয়েটার সাথে কথা বলছিলাম। নামাজ পড়তে উঠেছিলে বুঝি? আচ্ছা, এখন গিয়ে ঘুমাও। ইমাম মায়ের কথা শুনে চলে যাবে তখনই উষা জাহানকে উদ্দেশ্য করে জোরে জোরে বলল, আম্মু, ছেলের থেকে লুকানোর কি দরকার? বলেই দেন না আমি এসেছি। এত ভয় পাচ্ছেন কেন? উষার কথায় জাহানা এবং ইমাম দুজনেই চমকে ওঠে। ইমাম আগাগোড়া কিছু না বুঝলেও উষার এমন আচরণে রেগে যায়, আর জাহানাও ভীষণ ক্ষিপ্ত হয়। এই মেয়েকে তিনি খুব মায়া করেছিলেন, যার প্রতিফল এই ধরনের ব্যবহার। ইমামের দিকে তাকিয়ে জাহানা বুঝলেন ইমাম প্রচণ্ড রেগে গেছে, কারণ সে নিজে তার মায়ের কথার উপরে কোনো কথা বলে না। সেখানে তার প্রেমিকার এত সাহস কোথা থেকে এলো? জাহানা উষার দিকে এগিয়ে বলল, আমি লুকোতে চেয়েছি নাকি? তুমি এই কাল আমাকে বারণ করেছিলে। হ্যাঁ, এই মুহূর্তে আমি চাইছি আপনার ছেলে কালকের কিছু জানুক, যেটা অতিবাহিত হয়ে গেছে। সেখানে তুমি আমাকে ভয় পাওয়ার কথা বললে কেন? চরম বেয়াদব তুমি। উষাকে অনেকটা সহজ ভঙ্গিতে বলল, হ্যাঁ, কাল আমি বারণ করেছিলাম, কিন্তু আজ দরকার মনে হচ্ছে, কারণ আজ এই বাড়ি থেকে আমার চলে যেতে হবে। আমাকে এবং ইমামকে দুজনকে আপনার কিছু কথা বলা দরকার। আপনার হঠাৎ বদলে যাওয়ার রহস্য। ইমাম আর থেমে থাকতে পারল না। সে জোর ধমকিয়ে বলল, এত সাহস তুমি কোথায় পেয়েছো? আমার মায়ের সাথে তুমি উঁচু গলায় কথা বলো? একটু আগে পর্যন্ত তোমার জন্য আমার খারাপ লাগছিল, খুব মনে পড়ছিল তোমাকে, কিন্তু এখন বুঝতে পারছি সত্যই তোমরা বাবা মেয়ে খুব খারাপ।
আমার আম্মু সব সময় যে সিদ্ধান্ত নেই সেটা নিঃসন্দেহে পৃথিবীর বেস্ট সিদ্ধান্ত। বেরিয়ে যাও তুমি এক্ষুনি, বেরিয়ে যাও বলছি। চেঁচামেচিতে রশিদ সাহেবও চোখ ঢলতে ঢলতে উঠে এলেন। এসে দেখলেন হুলুস তুলুস কাণ্ড বেঁধে গেছে। ইমামের কথাগুলো উষা মনোযোগ দিয়ে শুনল। তারপর একটু নরম স্বরে বলল, হ্যাঁ চলে যাব ইমাম এবং আম্মু। আমি দুঃখিত আপনার এমন আচরণের জন্য, কিন্তু আমার কি করা উচিত আমি বুঝতে পারছিলাম না। কথাকার পুরনো শাস্তি আমার উপরে। আম্মু এতটাও অধৈর্য হলেন আমাকে ভোরবেলায় বাসা থেকে বের হতে বলেছিলেন। আচ্ছা, আমি যদি হাতে বাসার দিকে যাই, কোনো গাড়ি তো পাবো না, তাই না? রাস্তায় হাঁটতে যাওয়ায় কিংবা মসজিদ থেকে ফেরা মানুষগুলো কি ভাববে? রোমান সিদ্দিকের মেয়ের ব্যাগ হাতে এত সকালে কোথা থেকে আসলো? কিংবা কাল আসার সময় আমাকে যারা দেখে অলরেডি রওনা করে ফেলেছে, বিয়ের আগেই আমি প্রেমিকার বাসায় ছিলাম, তাদের কেউ দেখলে কি হবে বলুন, কি হবে? একটা মেয়ের ইজ্জতের চিন্তা তো আপনার অন্তত করা উচিত। আপনিও তো একটা মেয়ে। ইমাম আর রশিদ সাহেব চুপ করে আছে, কিন্তু জহনা কিছুটা হাসির ভঙ্গিতে বলল, ইজ্জতের চিন্তা, তাও রোমান সিদ্দিকের মেয়ের মুখে? তোমার বাবার মধ্যে সেটা আছে উষা? উষা ইমামের দিকে একবার তাকালো, তারপর জহনার দিকে তাকিয়ে বলল, মাফ করবেন, ইনামের সামনে কথাগুলো বলছি বলে। আমি আপনাকে শুধু ইনামের পরিচয়েই চিনতাম না, আরেকটা পরিচয়ও চিনতাম। তবে দুটো মানুষ যে এক ছিল সেটা কাল রাতে বুঝেছিলাম, বাসায় এসে জেনেছি। জহনা কিছুটা অবাক হয়ে বলল, মানে? উষা নিচের দিকে চোখ করে বলল, অন্যদের বাবা ছোটবেলায় রূপকথার গল্প শোনায়, কিন্তু আমার বাবা ছোটবেলায় আমাকে শুনিয়েছিল বাবার জীবনে জড়িয়ে থাকা এক নারীর গল্প, জুহির গল্প। এটা এতবার শুনেছি, তারপরও যতবার শুনি হৃদয় মোচড়ে ওঠে। ছোটবেলায় যখন কিছু বুঝতাম না, তখনও আমার ভীষণ মন খারাপ হতো। অভিমান করে বাবাকে বলতাম, বাবা অন্য গল্প শোনাও, এটা কষ্টের। কিন্তু বড় হয়ে ইচ্ছে করে শুনতে চাইতাম। তখন বাবার চোখের দিকে তাকালে আমার চোখে জল আসতো, কারণ বাবা প্রতিবারেই কাঁদতেন। আমার মা, আমার পুরো পরিবার, নানুর বাড়ির পরিবার, আমার ছোট্ট ভাইটাও পর্যন্ত জানে এই জুহির গল্প। কিন্তু জুহি যে আপনি, এই জহনা সিদ্দিক, সেটা আমার পরিবারের ওপরে আমার বাবা জানে। আর কাল আমি জেনেছি। আঙ্কেল দরজা খোলে যখন বলেছিল, জুহি কে এসেছে দেখো, তখন বিশ্বাস করেন আমি নিজেকেই বিশ্বাস করতে পারছিলাম না। আমি বারবার কানে প্রশ্ন করেছি, আমি সত্যই ভুল শুনছি তো? কোনো কথা বলতে পারিনি। তারপর মুখের উপর দরজা বন্ধ করে দিলেন। আমি বাইরে বসে ছিলাম। এতবার শুনে আসা সেই জুহি চরিত্রটা আর কারো হতে পারে না। এছাড়াও আমার আর ইমানের দুজনের পরিবারের মধ্যে কোনো রকম সংঘর্ষ নেই, যার জন্য সব ঠিক থাকা সত্ত্বেও বিয়ে বাতিল হবে, সেটাও দুজনের বহুদিনের সম্পর্ক থাকার পর। তারপর বুঝলাম গল্পের মধ্যে বাবা ঠিকই বলেছিল। সেই দিনের পর জুহির মধ্যে বাবাকে নিয়ে ভুল ধারণা এসেছে হয়তো, কিন্তু বাবা হয়তো 2 দিনে এটা বুঝেছেন সেটা শুধু ভুল ধারণা না, বিশাল বড় এক ঘৃণার পাহাড়, যেটার একুল ওকুল নেই। আসলে পৃথিবীতে কিছু মানুষ স্বার্থপর হয়, আর কিছু মানুষ স্বার্থপরের উপাধি নিয়ে জীবন কাটায়।
যেটা নিতান্তই ওপাশের মানুষটার চোখে পড়ার দৃশ্য থেকে, কিন্তু সেই দৃশ্যের পেছনে গল্পটা জানা থাকে না অন্য প্রান্তের মানুষটার। ইনাম হাঁ করে শুনে যাচ্ছে, তার মাথায় কিছুই যাচ্ছে না। কিসের গল্প, কিংবা তার আম্মুর সাথে জড়িয়ে কিসের চরিত্র? জাহানা কিছুই বলছে না। এসব শুনেও যেন এই নামটা তিনি উচ্চারণ করতে ইচ্ছুক নন। কিন্তু রশিদ সাহেব এবার মুখ খুললেন। তিনি বললেন, তোমার বাবার বলা গল্পটা আমাদের শোনাও উষা। উষা জাহানার দিকে লক্ষ্য করে বলল, আমি জানি না বিচ্ছিন্ন হওয়ার পরে আপনার সাথে কি ঘটে গেছে, কিন্তু আমার বাবাটা জানি। আপনার জানা মতে আমার বাবাও সেদিন পর আপনাকে অপরাধী মনে করে, যদিও আজ পর্যন্ত মুখ ফুটে বলেনি, কিন্তু ওনার মধ্যে রাগ নেই, কিংবা রাগের কারণ নেই এমনিও না, যথেষ্ট কারণ আছে। জাহানা গলা ছেড়ে চোখ বড় করে বলল, তাই? যথেষ্ট কারণ? আর সেটা আমার বাবার মৃত্যুর থেকেও বেশি। আরে সেদিন আমার ভুলের জন্য আমার বাবা মারা গেছে। আমার পরিবার, আমার সমাজ আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। 25টা বছর পরিবার থেকে বিতাড়িত হয়ে ছায়াবিহীন হয়ে বেঁচে আছি আমি। বুঝতে পারবে তুমি আমার কষ্ট, বুঝতে পারবে আমার ভেতরের ক্রন্দন। আর এসব কিছু হয়েছিল শুধুমাত্র একটা প্রতারককে ভরসা করতে গিয়ে, বুঝলে? এটা শুনে উষা আঁতকে উঠে। হয়তো সে এটা সিরিয়াস কিছু ভাবেনি। জাহানা কাঁদছে। উষা রশিদ সাহেবের দিকে তাকিয়ে দেখলেন তিনিও কাঁদছেন, আর ইমামও। ইমাম এর আগে এত কিছু জানতো না, আর জানতেও চায়নি। আজকে সে ভীষণভাবে অবাক হতে থাকে, অবাকরত হচ্ছে। উষা নিজেও চোখের পানি হাত দিয়ে মুছতে মুছতে বলল, আপনার শুধু এতটা রাগ নয়, তার চেয়ে বেশি রাগও এই ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, এটা আপনার জায়গায় থাকলে প্রতিটা মানুষ করত এবং করবে। তবে আপনার বাবা হয়তো সেদিন মারা গিয়েছিল, কিন্তু আমার বাবাও সেদিন মৃত্যুকে কাছ থেকে দেখে এসেছে। আপনি 25 বছর ধরে পরিবার থেকে বিতাড়িত, আর বাবা স্বাভাবিক জীবন থেকে। আপনি জানেন, আমার বাবা খোড়া, পা টেনে টেনে হাঁটে, আর ওনার ডান হাতে ভালো করে বশ পান না। এই হাতে কোনো কাজ করতে পারেন না, কারণ সেই হাতের ভেতরে হাড় বলতে কিছু নেই। এটা শুনে জাহানা রশিদ সাহেবের দিকে তাকালেন। রশিদ সাহেবের মাথা নেড়ে বোঝালেন উষার কথা সত্যি, কারণ এটা তিনি 1-2বারের দেখায় খেয়াল বিষয়টা করেছেন। জাহানা তারপর আবার উষার দিকে তাকালেন। উষা বলতে লাগলো, বাবা সেদিন নিজের জমানো আর বন্ধু বান্ধবদের কাছ থেকে ধার নিয়ে দাদুর গয়না সহ 80,000 টাকা নিয়ে বের হয়েছিলেন। তখনকার সময় 80,000 টাকার কদর নিশ্চয় কারো অজানা নয়। রাত 4টা তখন, যখন বাবা রওনা দিয়েছিলেন। এই সময় চলাচলে ততটাও ভয় পেত না মানুষ, কিন্তু যারা আমার বাবাকে টাকা দিয়ে সাহায্য করেছিল তারাই লোক লাগায় টাকা হরণ করার। পালানোর পরে কোনো বাসায় উঠবে সেটারও কথা বলতে অন্ধকারে কয়েকজন লোক বাবার কাছে আসে, ভুলিয়ে লোকালয় থেকে দূরে আনে নদীর পাড়ে, তারপর যা আছে সব কিছু দিয়ে দিতে বলে। কিন্তু বাবা তখন জীবন দিতে প্রস্তুত ছিল, কিন্তু টাকা দিতে প্রস্তুত ছিল না। তিনি ভেবে রেখেছিলেন খরচের জন্য 30,000 রেখে দিবেন, আর 50,000-এ কিছু একটা করার চেষ্টা করবেন, আর ঋণগুলো আস্তে আস্তে শোধ করবেন।
তার মধ্যে দুই পরিবার মেনে নিলে তো কথাই নেই। কিন্তু বাবার সেই স্বপ্নটা কয়েক মিনিটে বালিতে মিশিয়ে দিয়েছিল তারা। শুধু স্বপ্ন নয়, আমার বাবাকেও তারা টাকা না দেওয়ার জন্য এত মেরেছে, শেষ পর্যন্ত তারাও ভেবে নিয়েছিল বাবা মরে গেছে। বালির মধ্যে নিথর দেহটা আজ চাপা দিয়ে সব কিছু নিয়ে চলে গিয়েছিল সবাই। এদিকে নাকি লোকজন তখন কম যেত, কিন্তু আমার বাবার ভাগ্য সেদিন নৌকা করে ভোরে এদিকে বেদেরা আসছিল। তারা জনমানবহীন একটা জায়গার খোঁজ করছিল। সেই জায়গাটাই তাদের পছন্দ হয়েছিল, তাই সকাল সকাল তাঁবু গড়ার কাজ শুরু করে। তাদের মধ্যেই খুঁটি বসাতে গিয়ে একজন বাবার নির্মম দেহ দেখে চিৎকার করে উঠে। কেউ কেউ বলেছিল মরে গেছে, আবার কেউ কেউ বলছিল বেঁচে আছে। তারা সকলে মিলে সদর হাসপাতালে বাবাকে নিয়ে আসে। বাবার সারা শরীর খুঁজে ছোট ফোনটা পেয়েছিল তারা, যেটা আঘাত লেগে ভেঙে গেছিল। অন্য ফোনে সিম লাগিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিল সেখানকার মানুষ। চিকিৎসার 2 দিন পরে নাকি বাবার জ্ঞান ফিরেছিল। কিন্তু জ্ঞান ফেরার পরে বাবা সর্বপ্রথম বলেছিলেন, জুহি আমার জন্য অপেক্ষা করছে। কে বা কারা এই অবস্থা করেছে সেই প্রশ্ন নিয়ে চারপাশ মুখরিত থাকলো। বাবার মুখে শুধু জুহি জুহি। তারপর বাবাকে সেখান থেকে নিয়ে ভালো হাসপাতালে ইমার্জেন্সি অবস্থায় চিকিৎসা করে 3 মাস। এর মধ্যে বাবার জ্ঞান ফিরলেই নাকি বাবা জিজ্ঞাসা করত জুহি ফোন দিয়েছে কিনা। বাবাও ফোন দিয়েছে, ঘরের কোনো নাম্বারে নাকি ছিল, কিন্তু সেটা লাইন আর খোলা পায়নি। বাবা ভাবতেন আপনি ঠিক ফোন দিবেন, হয়তো অন্য কোনো নাম্বার থেকে। বাবার কাছে আপনার সাথে যোগাযোগ রাস্তা না থাকলেও আপনি তো বাবার নম্বর জানতেন, তাই না? কিন্তু বাস্তব তো এটাই, আপনার থেকে বাবা আর ফোন পায়নি। আপনি জানতেও চাননি সেদিন বাবা কেন আসলেন না। বাবার গল্পে এই কথা বলার সময় তিনি সব সময় কেঁদে ফেলেছেন। এতেই বুঝেছি আপনার উপর বাবার রাগ আছে, কিন্তু বাবা সেটাকে অপরাধীর কাতরে নেন না। সব সময় বলেন সে হয়তো আমাকে ভুল বুঝেছে, তাই নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নিয়েছে। তারপর বাবাকে চিকিৎসাকালীন ডক্টররা বলেছিলেন বাবার এক পা পুরোপুরি অচল হয়ে যাবে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে 1 বছরে তিনি পা টেনে টেনে লাঠি ছাড়াই হাঁটতে পারেন। কিন্তু দ্রুত হাঁটা কিংবা পা দিয়ে ভর করে ভারী কাজ করা সম্ভব হয় না। আর ডান হাতে তো কোনো কিছুই যা স্পর্শ করতে পারেন 10 গ্রামের কিছু ওঠাতে পারেন না। সম্পদ বিক্রি করে বাবার ধার করা টাকা দাদা শোধ করেছিল। সুস্থ হওয়ার পর থেকে দাদা বাবাকে বিয়ের জন্য জোর করতেন, কিন্তু উনি জুহি জুহি করতেন। তবে বাবার এই অবস্থা কেউ মেয়ে দিতে রাজি ছিল না। কিন্তু দাদা ভাই যখন খুব অসুস্থ ছিলেন, তিনি শেষ ইচ্ছে পোষণ করেছিলেন বাবা যেন ওনার মৃত্যুর আগে পুত্রবধূর মুখ দেখান। শেষ সময়ে বাবা আমার মাকে বিয়ে করেন, কিন্তু আমার মা ছিল একা, গরিব পরিবারে বেড়ে ওঠা কিশোরী। অল্প বয়সে বিয়ে হয়েছিল, কিন্তু যৌতুক না দিতে পারায় ডিভোর্স হয়েছিল মায়ের। পরবর্তীতে বাবার সাথে বিয়ে হয়, নয়তো টাকা পয়সার খাতিরে ভালো জায়গায় বিয়ে করা বাবার ক্ষেত্রে তখন সম্ভব ছিল না। তবে সেই অবস্থাতেও আস্তে আস্তে অদম্য চেষ্টা আর ইচ্ছে শক্তিতে আজ আমার বাবাও একজন স্বাবলম্বী পরিবারের কর্তা। আর অনেক বছর পরে বাবা জানতে পেরেছিলেন বাবার এই অবস্থার পেছনে বাবার খুব বিশ্বস্ত বন্ধুর হাত ছিল। কিন্তু ততদিনে সে অ্যাক্সিডেন্টে মারা যায়। সত্যই যারা অপরাধ করে তারা শাস্তি পায়। আপনার কাছে আমার বাবাও অপরাধী, তাই মেয়েকে দিয়ে সে
শাস্তি ঠিক ঠিক পেয়ে যাচ্ছেন। চোখ ভর্তি পানি নিয়ে একটু হাসার চেষ্টা করে উষা সবার দিকে একবার করে তাকালো। সবাই কাঁদছে বলে মনে হচ্ছে, কিন্তু উষা বুঝতে পারছে না তার চোখ ঝাপসা লাগছে। সে পেছনে পা পিছোতে পিছোতে বলল, অনেক কিছুই থাকে অজানা, যেমনটা আপনার বাবার মৃত্যু। আমার বাবা হয়তো এখনো এটা জানে না। জানলে তিনি নিজেকে ক্ষমা করতে পারবেন না। শাস্তি তো আমরা পাবো, তবে প্লিজ আপনি আপনার পক্ষ থেকে আমার বাবাকে মাফ করে দেন, আর আমাকেও। রাগের বশে খারাপ আচরণ করেছি ইমাম। আমি জোর করে তোমাদের জীবনে আসতে চাই না, সত্যই চাই না। উষা দৌড়ে রুমে চলে গেল। সবাই চুপ করে এইখানেই দাঁড়িয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই। বাইরে সূর্য উঠে চারপাশ আলোকিত, কিন্তু এই ঘরের মানুষদের সারাময় আঁধার, সাথে শোরগোল থেকে হঠাৎ নীরবতা। বাইরের কিরণটা ঝলমলিয়ে আজকে কারোর ছায়া তৈরি করছে না। কেন যেন সেও তাদের থেকে দূরে থাকতে চাইছে, আর বলতে চাইছে এখানে সে আজ বড্ড বেমানান। উষা ব্যাগ হাতে বেরিয়ে বলল, এখন অনেক বেলা হয়েছে, আমার সমস্যা হবে না যেতে। আর হলেও কি, লোকে বললেই কি, যা হওয়ার ছিল তা আগেও ভাগ্য ফেরাতে পারেনি, আর এবারও পারবে না। অতীত বর্তমানের আশেপাশে না আসুক। বিদায় আম্মু, শেষবার ডাকা হয়তো। বিদায় ইমান। দরজা খুলে কাঁদতে কাঁদতে চলে গেল উষা। অন্যদিকে রশিদ সাহেব আর ইমাম তাকিয়ে আছে জহরার দিকে।